শুরুতে আমরা কোরিয়ার একটি কারাগারের সামনে আসি আর এখানে আমরা সংকে দেখি, যে কিনা খুনের দায়ে সাজা খেটে আজ ছাড়া পেয়েছে। যদিও সে ভালো আচরণ আর নিজেকে শুধরে নেওয়ায় কর্তৃপক্ষ তাকে আগেই ছেড়ে দিয়েছে। আর এই হলো সঙের ছোটবেলার বন্ধু প্রেসিডেন্ট জাং। প্রেসিডেন্ট জাং মূলত কোরিয়ায় সব ধরনের ইল্লিগাল কাজ করে থাকে, যেমন ড্রাগস, হিউম্যান ট্রাফিং, ক্যাসিনো, ইল্লিগাল ফাইটিং, মানে সব মিলিয়ে সে খুবই ভয়ঙ্কর একজন গ্যাংস্টার ছিল। তবে এখানে প্রেসিডেন্ট জাং সঙের প্রতি খুবই আন্তরিক ছিল আর সঙকে তার সাথে কাজ করার জন্য অফার দেয়। যদিও সং বলে না, সে এখন থেকে একটি সাধারণ জীবনযাপন করতে চায়। এটা শুনে প্রেসিডেন্ট জাংও তাকে আর বেশি একটা ফোর্স করে না। এরপর তারা আগের মতোই একসাথে কিছু সময় কাটায়। তখন প্রেসিডেন্ট জাংয়ের কাছে একটি কল আসে, তাই তাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হয়। তবে সে সঙের খেয়াল রাখার জন্য দেহুকে তার কাছে রেখে যায়। এরপর সং হোটেলে তার রুমে আসলে সে তার রুমে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটার নাম ছিল মিনজু। মিনজু এখানে অনেক সময় ধরেই তার জন্য অপেক্ষা করছিল, আর এই সমস্ত কিছুর ব্যবস্থা আগে থেকেই প্রেসিডেন্ট জাং সঙের জন্য করে রেখেছিল। আর তাছাড়া এই হোটেলটাও প্রেসিডেন্ট জাংয়েরই ছিল, আর মিনজুও তার হয়েই কাজ করে। যদিও সং এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বলে, ম্যাডাম, আমি হয়তো ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছি। তবে মিনজু বলে, না, আপনি ঠিক রুমেই এসেছেন, কিন্তু আপনি এত দেরি কেন করলেন? এখানে মিনজুকে দেখে সং অনেকটা নার্ভাস হয়ে পড়ে। যদিও মিনজু বলে, আপনি একটু স্থির হয়ে বসেন, আমাকে আমার কাজ করতে দেন। এখানে মিনজু সং এর জামা খুলতে চায়, সং এমনটা করতে বারণ করে। তখন সে মিনজুর হাতে হ্যান্ডকাপের আঘাতের চিহ্ন দেখতে পায়। মিনজু বলে, এটা কোনো বড় বিষয় না, তাই ওভাবে দেখা বন্ধ করুন। এখানে সং এর মিনজুর জন্য কিছুটা খারাপ লাগে। পরে মিনজু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। এরপর এই হোটেলেরই অন্য একটি রুমে আমরা একটি দেখতে পাই, যার হাতে হ্যান্ডকাপ আর পুরো শরীরে শুধু আঘাতের চিহ্ন ছিল। পরে এখানে প্রেসিডেন্ট জাং আসে। সে সব দেখে তার বডিগার্ড কানের কাছে জানতে চায়, মেয়েটা কি এখনো বেঁচে আছে? কান বলে, হ্যাঁ, এখনো নিঃশ্বাস চলছে। জাং বলে, তাড়াতাড়ি এসব পরিষ্কার করো। পরে সে চুয়ানের কাছে আসে, আর চুয়ানই মূলত মেয়েটার এই অবস্থা করেছে। আর এখানে বলে রাখা ভালো, এই মুভিতে চুয়ানের ক্যারেক্টার খুবই ভয়ানক, মানে ও পুরোই একটা সাইকো। সামনে আমরা ওর কিছু কর্মকাণ্ড দেখব, যেগুলো মানুষ হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টকর। মোট কথা হলো, ও মানুষের কাতারই পড়ে না। যাই হোক, এখানে চুয়ান জাংকে দেখে বলে, প্রেসিডেন্ট জাং, আপনার সাথে তো দেখাই করা যায় না, তাই আপনার সাথে দেখা করার জন্য আমাকে এসব করতে হলো। জাং বলে, তোকে কি আমি এসব করার জন্য বাঁচিয়েছিলাম? তোর সমস্যা কি? তুই আর একজনের ব্যাপারে কেন নাক গলাস? এটা শুনে চুয়ান প্রেসিডেন্ট জাংয়ের গালে কষিয়ে এক থাপড় মারে। এটা দেখে জাংয়ের বডিগার্ড কিছু করতে চাইলে জাং তাকে শান্ত থাকতে বলে। চুয়ান জাংয়ের বডিগার্ডকে তার কাছে ডাকে আর একটি সিরিঞ্জ নিয়ে তার চোখের সামনে লাড়াতে থাকে। পরে তাকে অনবরত চোয়ার মারতে থাকে আর তাকে সাবধান করে দেয়। এখানে চুয়ান উত্তর কোরিয়া থেকে অনেক বড় একটি ড্রাগসের চালান আনতে চায়। তবে জাং বলে, না, এখন না, এর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। পরে চুয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি যাই। জাং বলে, তুই এই অবস্থা কোথাও যাস না, তুই এখানেই পড়ে থাক। চুয়ান বলে, না, আমি মিনজুর কাছে যাব। জাং বলে, তোকে না আমি বলেছি মিনজুর কাছ থেকে দূরে থাকবি, কারণ ও ম্যাডাম হানের খুব ঘনিষ্ঠ। চুয়ান বলে, দূর বেটা, বাদ দে তো, ওরে আমার ভালো লাগে। তাছাড়া ওর সাথে এই পজিশনে আলাদা, পুরোই একটা বিক্লাস ছিল। তবে এখানে জাং কোনো কারণে চুয়ানের ক্ষেত্রে নমনীয় থাকে। সে চুয়ানকে কিছুই বলতে পারে না। এরপর আমরা মিস্টার লিকে দেখি, যার এই মুভিতে অন্যতম ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল। এর কাছে মানুষ মারা আর সবজি কাটা সমান কথা, মানে তার মধ্যে দয়া মায়া বলতে কোনো শব্দ নেই। আর সে মূলত একজন ড্রাগস ডিলার ছিল, আর সে উত্তর কোরিয়া থেকে ড্রাগস উৎপাদন করে দক্ষিণ কোরিয়ায় সাপ্লাই দিয়ে থাকে। এদিকে মিনজু বুঝতে পারে সং ৮-১০টা পুরুষের মতো না, সে বাকি সবার চাইতে আলাদা। তাই মিনজু এখান থেকে চলে যেতে চায়। তখন তার বান্ধবী তাকে ফোন করে সাবধান করে, সে এখন যেখানে আছে সেখানেই যেন থাকে, কারণ তাকে চুয়ান সব জায়গায় খুঁজতেছে। তাই এর জন্য মিনজু আর এখান থেকে যায় না। পরে সং সোফায় শুয়ে পড়ে আর মিনজুকে খাটে ঘুমাতে বলে। এরপর সং কিছু ভয়ানক স্বপ্ন দেখে, যেমন সে যাকে মার্ডার করেছিল তার মা আর ছোট ভাই তাকে কারাগারে দেখতে আসে, যারা তাকে খুবই ঘৃণার নজরে দেখতেছিল, যেটা সংকে খুবই গিল্টি ফিল করায়। আর এর জন্য সে কারাগারে থাকতে সুইসাইড করারও চেষ্টা করেছিল। পরে সকালে তার ঘুম ভাঙলে মিনজুর রেখে যাওয়া চিরকুট দেখতে পায়, যেখানে মিনজুর নাম্বার ছিল আর প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করতে বলা ছিল। এরপর সং তার পূর্ব পরিচিত একজনের সাথে দেখা করে আর তাকে তার জন্য শহর থেকে দূরে একটি কাজের ব্যবস্থা করে দিতে বলে। তার বন্ধু তার জন্য একটি কাজের ব্যবস্থা করে দেয়।
তবে সেখানে তাকে 3 দিন পরে যেতে হবে। এরপর তার বারবার মিঞ্জুর কথা মনে পড়ে, তাই সে তাকে ফোন করতে চায়, তবে পরক্ষণই আবার নাম্বার মুছে ফেলে, কারণ সে ফোন করে কি বলবে বুঝতে পারে না। তবে সে একটু সাহস করে মিঞ্জুকে ফোন করে। মিঞ্জু আসলে তার চোখে আঘাতের চিহ্ন দেখতে পায়। সং বলে, তোমার এই অবস্থা কে করেছে? তুমি কি পুলিশে কমপ্লেন করেছো? মিঞ্জু হেসে বলে, আমি পুলিশে কমপ্লেন করলে এটা অদ্ভুত হয়ে যায় না? আপনাকে একটি মজার বিষয় বলি, আমি আবারও নিজের ইচ্ছায় ওই কুকুরের বাচ্চার কাছে যাব। এখন মিঞ্জু যেহেতু একজন প্রস্টিটিউট ছিল, তাই তাদের সাথে এমনটা প্রায়শই হয়ে থাকে। পরে মিঞ্জু সংকে বলে, আপনি কি বক্সার? সং বলে, হ্যাঁ, কিছুদিনের জন্য ছিলাম। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? মিঞ্জু বলে, আমি বক্সার দেখলে চিনতে পারি। পরে মিঞ্জুর বাসা চলে আসলে মিঞ্জু সংকে বলে, আপনি কি আমার সাথে রাত কাটাবেন? এটা শুনে সং কিছুটা বিব্রত হয়ে পড়ে। সে বলে, আসলে আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। তখন মিঞ্জু সংকে একটি কিস দিয়ে চলে যায়। এরপর সং এর পিসের একটি ঘটনা দেখানো হয়, যেখানে সং জিংওয়া নামক একজনের সাথে ফাইট করে। এখানে সং প্রথমে জিংওয়ার সাথে পেরে ওঠে না, তবে এই ফাইট পুরোটাই ইল্লিগাল ছিল। আর এখানে ওপেনে ব্যাটিং চলতো, আর এখানকার মালিক প্রেসিডেন্ট জাং ছিল। আর জাং এর কথা মতোই সং প্রথম সেশন হেরে যায়। এতে করে সবাই সং এর বিপক্ষে ব্যাটিং ধরে। তবে জাং যখন সাংকে ইশারা দেয়, তখন সং অল্পের মধ্যেই জিংওয়াকে হারিয়ে দেয়। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত সং এর মার খেয়ে জাংওয়া মারা যায়, আর এই মার্ডারের জন্যই সং জেল খেটেছিল। পরে সং জুংওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাতে আসে, আর এখানে সে জুংওয়ার সাথে মিঞ্জুর ছবি দেখতে পায়। আসলে মিঞ্জু জুংওয়ার গার্লফ্রেন্ড ছিল, আর এটা বুঝতে পেরে সে চমকে যায়। সে তো আগে থেকেই জুংওয়ার মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে পারে না, আর এখন আবার সে মিঞ্জুর ব্যাপারে জানতে পেরে আরো কষ্ট পায়। তখন আবার মিঞ্জু তার কাছে ফোন করে, আর ফোন রিসিভ করলে সে মিঞ্জুর চিৎকার শুনতে পায়। এরপর দেখা যায় মিঞ্জুর সাথে চুয়ান জোরজবস্তি করছিল, আর মিঞ্জুকে জোর করে বাথরুমে নিয়ে আসে, আর তাকে বলে। এদিকে সং বাথরুমের বাইরেই ছিল, তবে সং এখানে কোনো কারণে কিছুই করে না, যদিও সে পরে চুয়ানের পিছু করে। আর একটি নির্জন জায়গা আসলে চুয়ানকে জম কেলানি দেয়, আর তাকে সাবধান করে দেয় সে যেন মিঞ্জুকে আর ডিস্টার্ব না করে। তবে সে তো আর জানতো না চুয়ান কোন লেভেলের সাইকো ছিল, কারণ সে চুয়ানকে চিনতো না। পরে সে চুয়ানের মোবাইল আর ওয়ালেট চেক করলে বুঝতে পারে চুয়ান মূলত একজন পুলিশ অফিসার ছিল। মানে বুঝতে পারছেন, ওর মতো সাইকো যদি পুলিশ হয় তাহলে কি হবে। যাই হোক, এখানে সং তার অজান্তেই অনেক বড় একটি বিপদে পড়ে যায়। চুয়ান বলে, বেটা তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। এদিকে জাং চুয়ানকে ফোন করে, কারণ তাদের আজ মিস্টার লির সাথে একটি ডিল করার কথা ছিল। তবে চুয়ান ফোন রিসিভ না করায় জাং একাই ডিল করতে চায়। পরে মিস্টার লি আসলে চুয়ানের ব্যাপারে জানতে চায়, কারণ সে চুয়ানকে ছাড়া ডিল করবে না। এদিকে চুয়ান ফোন রিসিভ না করায় এমনিতেই জাং বিরক্ত ছিল। তবে মিস্টার লির সাফ কথা, চুয়ান ছাড়া কোনো ডিল হবে না। সে জাংকে কোনো পাত্তাই দেয় না। তখন সং জাংয়ের কাছে ফোন করে, আর জাংকে এই ব্যাপারে সবকিছু জানায়। এখানে জাংও কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ সে চুয়ানকে ভালো করেই চিনত। তবে সে এখানে একটা বুদ্ধি বের করে, বিনিময়ে সংকে তার হয়ে কাজ করতে হবে। এদিকে সং এর মাথায় ছিল ভিন্ন চিন্তা। সে এখন থেকে মিঞ্জুর কাছাকাছি থাকতে চায়, যাতে করে সে মিঞ্জুর খেয়াল রাখতে পারে। এদিকে সং যেহেতু ভালো ফাইটার ছিল, তাই জাং তার এই দক্ষতা নিজের কাজে লাগাতে চায়। এর জন্য সে চুয়ান আর সং এর মধ্যে সমঝোতা করিয়ে দিতে চায়। পরে সে চুয়ানকে বোঝানোর চেষ্টা করে, তবে চুয়ান এতে রাজি হয় না। সে এটার জবাব অবশ্যই দিবে। তবে জাং এর অনেক বোঝানোর পর সে রাজি হয়, কিন্তু সে একটি শর্ত রাখে। এর জন্য সং জাং এর কথা মতো এখানে আসে, কারণ সেও এই ঝামেলা মিটিয়ে নিতে চায়। পরে দেখা যায় চুয়ানের শর্ত অনুযায়ী জাং চুয়ানকে তার কাছে এনে দেয়, যাতে করে চুয়ান তার শরীরের জ্বালা মিটাতে পারে। এখানে চুয়ান জাংকে মেরে তার একটি দাঁত ফেলে দেয়, আবার সেই দাঁত তাকেই খেতে বলে। সং এখানে ধৈর্য ধারণ করে। সে চুয়ানের কথা মতোই তার নিজের দাঁত খেয়ে ফেলে। আসলে সে যে কোনো ভাবে এই ঝামেলা মিটাতে চাচ্ছিল, যাতে করে মিঞ্জুর যেন কোনো ক্ষতি না হয়। এরপর জাং সংকে মিস্টার লির সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে কোনো কারণে সংকে মিস্টার লির কাছে ভালো লাগে। পরে মিস্টার লি এখানে জাংকে জানায় সরকারের প্রেসারের কারণে বর্তমান প্রোডাকশন বন্ধ আছে, তাই ড্রাগস আসতে একটু সময় লাগবে। তবে আগামী 1 মে সব জায়গায় যেহেতু ছুটি থাকবে, তাই সেই দিনই তাদের পুরো 40 কেজি মাল আসবে। এত মালের কথা শুনে জাং কিছুটা অবাক হয়। এরপর দেখা যায় সং তার প্ল্যান মতো মিঞ্জুর কাছাকাছি থাকে, যাতে করে কোনো সমস্যা হলে তার সাহায্য করতে পারে।
এরপর এক রাতে জাংয়ের বডিগার্ড দেহুকে প্রচুর মারধর করে, কারণ সে দেহুকে এখানকার একটি মেয়ের সাথে দেখে ফেলে। পরে সং এসে কানকে বাধা দেয়। তখন দেহু বলে তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু কান তবুও দেহুকে মারতে চায়, আর সং তাকে বাধা দেওয়ায় কান কিছুটা রেগে যায়। এর কিছু সময় পর হোটেলে দুজন গ্যাংস্টার আসে। তাদের দেখে ম্যাডাম হান আগেই সংকে সাবধান করে দেয়, ওরা যাই করুক না কেন সে যেন ওদের থেকে দূরে থাকে। তবে এরা দুজন খুবই বাজে লোক ছিল, তারা মেয়েদের সাথে যা তা করতে থাকে। পরে এর মধ্যে একজন মিনজুকে ডিস্টার্ব করে, যেটা আবার সং দেখে ফেলে। তখন একজন মিনজুর গায়ে হাত তুলে বসে, সাথে সাথে সং এসে লোকটাকে টেবিলের সাথে চেপে ধরে। তখন আবার কান এসে সং এর উপর রাগ দেখায় আর লোকটাকে ছেড়ে দিতে বলে। পরে সং লোকটাকে ছেড়ে দেয়। এরপর সে যখন মিনজুকে দেখে তখন সে আর তার রাগ সামলাতে পারে না, সে কান সহ দুজনকে ধোলাই দেয়। আর কানকে তো মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। কান এখানে বেহুশ হয়ে যায়। আর সং এর এই রূপ দেখে মিনজু প্রচুর ভয় পেয়ে যায়। পরে কেউ পুলিশে কমপ্লেন করলে সাথে সাথে পুলিশ চলে আসে। তবে চুয়ান এখান থেকে সংকে সরিয়ে নেয় আর সংকে বলে, তুই এসব ফালতু ঝামেলায় কেন জড়াস। এখানে চুয়ান তাকে সাবধান করে দেয় সে যেন এসব থেকে দূরে থাকে। তখন আবার কেউ একজন পিছন দিয়ে সং এর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে দেখা যায় এটা মূলত জুংওয়ার ছোট ভাই ছিল। তাই এটা বুঝতে পেরে সং তাকে আর কিছুই বলে না। আর সং যেহেতু কোনো কমপ্লেন করে না, এর জন্য চুয়ানও জুংওয়ার ছোট ভাইকে ছেড়ে দেয়। তখন এখানে মিনজুকে দেখে জুংওয়ার ভাই চিনে ফেলে। পরে মিনজু জুংওয়ার ভাইকে বোঝায় সেদিন ফাইটে যেটা হয়েছিল সেটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, তাই তাকে এসব ভুলে যেতে বলে। তবে জুংওয়ার ভাই বলে, ওই ফাইটের আগে মার সাথে ভাইয়ের ঝগড়া হয়েছিল। তুমি কি জানো কেন? তোমার জন্য। কারণ ভাই মার কাছে $5,000 চেয়েছিল, যেটা দিয়ে ভাই তোমার জন্য একটি থাকার ভালো ব্যবস্থা করতে চেয়েছিল। আর এই টাকার জন্যই সেদিন ভাই ফাইট করতে গিয়েছিল। তাই আর যাই হোক, এটাকে অ্যাক্সিডেন্ট বলো না। পরে এর জন্য মিনজু সরি বলে। তখন আবার জুংওয়ার ভাই তার কাছে কিছু টাকা চায়। এদিকে সং এর আঘাত বেশি একটা গুরুতর ছিল না। তখন মিনজু সংকে দেখা করার জন্য মেসেজ করে। এখানে মিনজু সঙ্গে বলে, আমার জীবনে একজন মানুষ ছিল যাকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। পরে মিনজু সংকে তার জন্য ড্রিঙ্ক আনতে বলে। আর এর ফাঁকে মিনজু চুয়ানের কথা মতো সং এর মোবাইলে একটি সফটওয়্যার ইনস্টল করে দেয়, যাতে করে চুয়ান সং এর উপর নজর রাখতে পারে। এখানে চুয়ান মিনজুকে তার এই কাজ করতে বাধ্য করে, নয়তো সে তাকে শান্তিতে থাকতে দিবে না। এছাড়া সেদিন যে সং ব্যাটিং এর কারণেই জুংওয়াকে মেরেছিল এটা তাকে বলে দেয়। পরে সং আসলে তার মোবাইল মিনজুর কাছে দেখে ফেলে। যদিও মিনজু তখন বুদ্ধি করে বলে, আপনার মোবাইলটা লেটেস্ট মডেলের, তাই আমি একটু চেক করতেছিলাম। পরে তারা একটি সেলফি তুলে। এদিকে জাং এর বডিগার্ড জাংকে বলে, আমি প্রতিশোধ না নিয়ে থাকতে পারছি না। তখন জাং বলে, একটু ধৈর্য ধরো, কারণ এই প্ল্যানের জন্য সং এর আমার খুবই প্রয়োজন। একবার এই কাজটা হয়ে যাক, এরপর তুমি যা ইচ্ছা তাই করো। এদিকে মিস্টার লির জাং এর উপর সন্দেহ হয়। তবে সং বলে, না, আপনি জাং এর উপর ভরসা করতে পারেন, ও আপনাকে কখনোই ধোকা দিবে না। এখানে মিস্টার লি সংকে তার সাথে কাজ করার অফার দেয়, কারণ সং এর নীতি তার কাছে পছন্দ ছিল। যদিও সং এখানে কিছুই বলে না। পরে আসার সময় জাং জানতে চায় মিস্টার লি তাকে কি বলেছে। এখানে সং তাকে সত্যটাই বলে দেয়, যাতে করে তাদের মধ্যে কোনো সন্দেহ তৈরি না হয়। এখানে জাং বলে, মিস্টার লি যেহেতু তোকে বিশ্বাস করে, তাই এটাকে কাজে লাগিয়ে আমরা মিস্টার লিকে বোকা বানাতে পারবো। এখানে জাং এর প্ল্যান ছিল মিস্টার লিকে বোকা বানিয়ে তার পুরো মালামাল হাতিয়ে নিবে আর চুয়ানকেও সরিয়ে দিবে, কারণ চুয়ান তাদের জন্য গলার কাটা হয়েছিল। তবে এখানকার সমস্ত কথা চুয়ান সং এর মোবাইলের মাধ্যমে শুনে ফেলে। এর জন্য চুয়ান আবার তার নিজের একটি প্ল্যান তৈরি করে। প্রথমে সে মিস্টার লিকে জাং আর সং এর ব্যাপারে বলে দেয়। তবে মিস্টার লি ছিল খুবই চালাক, সে এখানে ভিন্ন একটা প্ল্যান করে। এরপর চুয়ান সং এর সাথে দেখা করে আর সেই দিনের ফাইটের ব্যাপারে সংকে মূল সত্যটা খুলে বলে। আসলে সেদিন জাং সং এর উপর প্রচুর টাকা ব্যাটিং করেছিল। এর জন্য তার কথা মতো জুংওয়ার পানিতে ড্রাগস মিশিয়ে দেয়, আর এর জন্যই সেদিন জুংওয়া তার ব্যালেন্স হারিয়ে ফেলে। তাই সেদিন মূলত সং জুংওয়াকে মারেনি, বরং জাং জুংওয়াকে মেরেছে। অথচ এই মার্ডারের জন্য সংকে 7 বছর জেল খাটতে হয়েছে। এখানে চুয়ান সংকে জাং এর উপর খেপিয়ে তোলে। যদিও সং বলে, আমি এসব আগে থেকেই জানতাম। এখানে চুয়ান যেটা করতে চেয়েছিল সেটা খুব একটা হয় না। তবে যাওয়ার সময় সে এটাও বলে যায় যে তার ব্যাপারে মিনজু সবকিছুই জানে। এদিকে মিনজু ম্যাডাম হানের কাছ থেকে বেশ কিছু টাকা নেয়, আর এই টাকাগুলো সে জুংওয়ার ভাইকে দেয়, যাতে করে ও ঠিক মতো পড়াশোনা করতে পারে। পরে সে মন খারাপ করে বসে থাকে। তখন আবার
এরপর সং তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, যেটা দেখে মিনজু কিছুটা রেগে যায়। সে বলে, আপনি কি আমার উপর নজর রাখছেন? পরে সং বলে, না, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি এখানে তোমার জন্য এসেছি। এটা শুনে মিনজু চুপ হয়ে যায়। পরে সে সং এর কাছে তার মোবাইল চায়, কারণ সে তাদের ফটো ডিলিট করবে। সং তার মোবাইল তাকে দিয়ে দেয়। মিনজু ফটো ডিলিট করে এখান থেকে চলে যায়। এরপর জাং এর সাথে সং এর কিছুটা ঝগড়া হয়। সে আগে থেকেই পুরো প্ল্যান জানতে চায়, কারণ সে আর তার জন্য জেল খাটতে রাজি না। তখন জাং বলে, সেদিন তুই আমার জন্য জেল খাটিসনি, বরং তুই তোর নিজের ইচ্ছাই জেলে গিয়েছিলি। এটা শুনে সং কিছুটা রেগে এখান থেকে চলে যায়, যেটা জাং ভালোভাবে নেয় না। এদিকে চুয়ান সং এর উপর নজর রাখার জন্য সফটওয়্যার অন করে, তবে সং এর মোবাইলে সে কানেক্ট হতে পারে না। আসলে তখন মিনজু ফটো ডিলিট করার জন্য মোবাইল নেয়নি, বরং সে তখন চুয়ানের সফটওয়্যার ডিলিট করে দিয়েছিল। তাই এখানে চুয়ান মিনজুর উপর প্রচুর রেগেছিল। তখন আবার এখানে একজন অফিসার জুয়ার ভাইকে ধরে আনে, কারণ সে জুয়া খেলতে যে টাকা দিতে না পারায় ওখানে গন্ডগোল করেছে। এখানে জুয়ার ভাইকে দেখে চুয়ানের মাথায় আবারও একটি ক্রিমিনালি বুদ্ধি আসে। পরে জুয়ার ভাই মিনজুর বাসায় আসে। এদিকে জাং দেহুকে সং এর উপর নজর রাখতে বলে, কারণ দেহু সং এর অনেক কাছের লোক ছিল। ওদিকে জুয়ার ভাই মিনজুর গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলতে চায়, কারণ চুয়ান জাঙ্গুয়ার ভাইকে বলে, ওর জন্যই তোর ভাই মারা গেছে, অথচ ও তোর ভাইয়ের খুনির সাথেই ডেট করছে। এখানে চুয়ান জুঙ্গুয়ার ভাইকে মিনজুকে মারার জন্য আরো উস্কে দেয়। পরে সং এর কাছে মিনজুর ফোন আসে। মিনজুর ফোন পেয়ে সং তাড়াতাড়ি মিনজুর বাসায় চলে আসে। তবে এখানে সে জুঙ্গুয়ার ভাইয়ের লাশ দেখতে পায়। আসলে মিনজু নিজেকে বাঁচানোর জন্য জুঙ্গুয়ার ভাইকে মেরে ফেলেছে। সং প্রথমে মিনজুকে শান্ত করে, এরপর সে সাহায্যের জন্য জাংকে ফোন করতে চায়। তবে সে জাংকে ফোন করতে চেয়েও করে না। সে এবার মিস্টার লিকে ফোন করে আর মিস্টার লির সাহায্য নিয়ে জুঙ্গুয়ার ভাইয়ের বডি সমুদ্রে ফেলে দেয়। এখানে মিস্টার লি বলে, দেখো, পৃথিবীটা এমনই, কাউকে বেঁচে থাকতে হলে অন্য কাউকে মারতে হয়। এরপরে সং মিনজুকে বোঝায় সে যেন যতটা পারে স্বাভাবিক থাকার চেষ্টা করে। এখানে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যেতে বলে। পরে সং যাওয়ার সময় মিনজু পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। এর পরের দিন চুয়ান সংকে ডেকে আনে আর সে এখানে সংকে ব্ল্যাকমেল করে। চুয়ান এখানে প্রস্তাব দেয় সে যেন টাকা আর ড্রাগসের ব্যাগ তার কাছে নিয়ে আসে, কারণ সে এখন মিস্টার লি আর জাং কাউকেই বিশ্বাস করে না। আর সং যদি এটা না করে তাহলে মিনজু যে জুঙ্গুয়ার ভাইকে মার্ডার করেছে এর সমস্ত প্রমাণ তার কাছে আছে। তবে সং যদি তার কথা মতো কাজ করে তাহলে সে তাদের ছেড়ে দিবে, সে আর কখনই তাদের ডিস্টার্ব করবে না। এখানে সংও বুঝতে পারে চুয়ান এত সহজে তাদের পিছু ছাড়বে না, তাই সে মিনজুর কথা চিন্তা করে চুয়ানের প্রস্তাবে রাজি হয়। এছাড়া তার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। এরপরে জাং চুয়ান আর সং এর সাথে প্ল্যান করে কিভাবে মিস্টার লিকে বোকা বানিয়ে তার ড্রাগস গুলো হাতিয়ে নেওয়া যায়। পরে সং রেডি হয়ে বাসা থেকে বের হয় আর দেহুকে তার একটি কাজ করতে বলে যায়, কারণ এই মুহূর্তে দেহু ছাড়া সে আর অন্য কারো উপর বিশ্বাস করতে পারে না। পরে সং প্ল্যান মোতাবেক জাং এর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে মিস্টার লির কাছে আসে। তবে এখানে আবার জাং সংকে ব্ল্যাকমেল করে সে যেন মিস্টার লিকে মেরে টাকা আর ড্রাগস তার কাছে নিয়ে আসে, নয়তো সে মিনজুকে আর কোনোদিনই দেখতে পারবে না। এখানে সং উভয় দিক দিয়ে ফেসে যায়। এদিকে আবার মিস্টার লি আগে থেকেই তাদের প্ল্যান জানতো, তাই সে এখানে প্রস্তুত ছিল, যদিও তারা সং এর সাথে পেরে ওঠে না। সং অনেক কষ্টে মিস্টার লিকে মারতে সক্ষম হয়। এগুলো আবার জাং দূর থেকে দেখতেছিল। জাং সংকে টাকা আর ড্রাগস নিয়ে তার দেওয়া ঠিকানায় চলে আসতে বলে। এখানে জাং এর প্ল্যান ছিল সে সংকে মেরে ফেলবে, তাই সে তার লোকদের রেডি থাকতে বলে। তবে সং এখানে জাং নয় বরং টাকা আর ড্রাগস নিয়ে চুয়ানের কাছে আসে। সং প্রথমে মিনজুকে ছেড়ে দিতে বলে। চুয়ান সং এর কথা মতো মিনজুকে ছেড়ে দেয়। পরে দেহু সং এর কথা মতো মিনজুকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। তবে এদিকে চুয়ান টাকা আর ড্রাগস পাওয়ার পরেই সং এর পায়ে শুট করে আর তাকে এখানে মেরে ফেলতে চায়, যদিও সং সুযোগ বুঝে চুয়ানকেই মেরে ফেলে। পরে সং মিনজুকে নেওয়ার জন্য দেহুর কাছে আসে, যদিও সে এখানে মিনজুকে দেখতে পায় না। তখন দেহু বলে, আমি মিনজুকে একটি নিরাপদ জায়গায় রেখে এসেছি। যাওয়ার সময় সং দেহুর গাড়ির ডিকির ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পায়। এদিকে মিস্টার লি এখনো জীবিত ছিল আর সে তার লোকদের নিয়ে জাং এর হোটেলে হামলা করে দেয়। আর এখানে মিস্টার লিকে দেখে জাং প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে সং আগে থেকেই মিস্টার লিকে সব বলে দিয়েছিল, তাই তখন সং এর কথা মতো মিস্টার লি অভিনয় করেছিল আর তারা তখন জাংকে বোকা বানিয়েছিল। এদিকে দেহু মিনজুকে ডিকির ভিতরে আটকে রেখেছিল। সং ডিকি খুলতে গেলে দেহু
পিছন দিয়ে সঙের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এখানে দেহু সঙের কাছে ক্ষমা চায়, কারণ জাং তার গার্লফ্রেন্ডকে আটকে রেখেছে, তাই সে যদি তাকে না মারে তাহলে জাং তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। এদিকে মিস্টার লি জাং এর লোকেদের কষায়ের মতো যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে। এটা দেখে জাং প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তার বডিগার্ড কানকে রেখে এখান থেকে পালিয়ে যায়। পরে মিস্টার লি কানকেও মেরে ফেলতে যায়। এখন মিস্টার লি বলে কুকুর কখনোই তার মালিককে ছাড়ে না, তবে মালিক সব সময় কুকুরকে ছেড়ে দেয়। পরে সে তার কাছে সং এর ব্যাপারে জানতে চায়। এদিকে সং দেহুকে আর কিছুই বলে না, তবে সে তাকে অনুরোধ করে সে যেন মিনজুকে ছেড়ে দেয়, মিনজুকে যেন সে না মারে। দেহু এখানে অসহায়ের মতো কাঁদতে থাকে। সে এটা কি করলো? দেহু ক্ষমা চাইতে থাকে। এদিকে সং এর অবস্থা খুবই খারাপ ছিল, তার হাতে আর বেশি সময় ছিল না। সে তার শেষ সময় মিনজুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করে। পরে এখান থেকে কিছু দূর যাওয়ার পর দেহু মিনজুকে ছেড়ে দেয়। এদিকে জাং এখনো বেঁচে ছিল আর তার বডিগার্ড কান তার সাথেই ছিল। আর জাং এর কথা মতো দেহু টাকা আর ড্রাগস তাদের কাছে নিয়ে আসে, তবে দেহুকে তারা মেরে ফেলে। পরে যাওয়ার সময় জাং এর বডিগার্ড তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর জাং এখানে মারা যায়। পরে দেখা যায় জাং এর জায়গায় এখন মিস্টার লি রাজত্ব করে আর জাং এর বডিগার্ড কান এখন মিস্টার লি এর হয়ে কাজ করে। এদিকে সং এখনো জীবিত ছিল আর সে মিনজুকে নিয়ে শহর থেকে অনেক দূর একটি জায়গায় শান্তিতে বসবাস করে। আর এরপরই এই মুভিটা শেষ হয়ে যায়। যদিও এই মুভির ফিনিশিং আমি আমার মতো করে করেছি, মূল মুভির ফিনিশিং আলাদা ছিল। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।